যখন খোঁজ করতে যায় রিপাবলিক বাংলা তখন জানতে পারে যে এসএসকেএম হাসপাতালে তিনি একজন জুনিয়র চিকিৎসক, কিন্তু তাকে বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। সবার প্রথম প্রশ্ন তো হচ্ছে কি করে একজন প্রথম বর্ষের ছাত্র তাকে এরকম বিশেষজ্ঞ পদ দিয়ে দেওয়া সম্ভব হয়। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে লাল জামা পড়তে, যে কারণের জন্য কোড আনকোড তাকে বলা হচ্ছে লালবাবু, কিন্তু কোথাও লালের সঙ্গে তার কি সখ্যতা ছিল? সম্ভবত নয়। তার কারণ সবুজের প্রতি তার হয়তো একটা আলাদা ঝোঁক ছিল। বিভিন্ন সময় দেখা গিয়েছে শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে পর্যন্ত তার উজ্জ্বল উপস্থিতি, একেবারে নক্ষত্রের মতন জলজল করছেন এই অভিক দে। কিন্তু কেন কোথাও গিয়ে এই অভিক দেকে শিখণ্ডি করে এই একটা আলাদা র্যাকেট বা একটা নেক্সাস চালানো হতো, যেই অভিযোগটা সামনে উঠে আসছে এই মুহূর্তে? এটা নিয়ে আমরা আলোচনা তো এগিয়ে নিয়ে যাবো। যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে, প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারি। আমার একেবারে ডান দিকে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে আজকে এই আলোচনা উপস্থিত রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি নেতা। আপনাকেও স্বাগত জানাই দাদা। এবং একই সঙ্গে রাজু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে বক্তব্য রাখবেন। রাজবাবু, আপনাকেও স্বাগত জানাই। আমি সবার প্রথম একটু আজ জিতেন্দ্রদা আপনার কাছে আসি এই বিষয়টা নিয়ে। মূলত যে ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে কোথাও না কোথাও গিয়ে অভয়ার মৃত্যু, তার সঙ্গে যারা অপরাধীরা যুক্ত, এবং সেই ক্রাইম সিনের মধ্যে বেশ কয়েকটা নতুন নতুন ক্যারেক্টার সামনে আসে, যার মধ্যে এই যে অভিক দে, যার কথা আমরা বললাম বা দেখালামও, সেই অভিজ্ঞদের ক্যারেক্টার সামনে আসছে। এবং এখানেও মনে হচ্ছে কোথাও না কোথাও শাসক দলের সঙ্গে যুক্ত। বিভিন্ন অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বড় প্রশ্ন যে একজন জুনিয়র চিকিৎসক তাকে কি করে বিশেষজ্ঞ বলে দেওয়া সম্ভব হয়? না, দেখুন, এই সরকারে তো এই ধরনের ব্যক্তিরাই বিশেষজ্ঞ হবে, এবং তিনি একটা হত্যা, একটা রেপকে কি করে সুইসাইডে ট্রান্সফার করে দেওয়া যায়, এটাকে সুইসাইড হিসাবে কি করে চালানো যায়, তার বিশেষজ্ঞ এরা। এবং সেই চেষ্টাই তারা করেছিলেন। প্রথমে ক্রাইম সিনে যাদেরকে পাঠানো হয়েছিল তাদেরকে তো ক্রাইম ডিটেকশন বা যারা দোষী ব্যক্তি তারা সাজা পাক সে কারণে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে যে এটাকে, এই ঘটনাকে কি করে সুইসাইড হিসাবে চালানো যাবে। তো সুইসাইড হিসাবে চালানোর জন্য বিশেষজ্ঞ হিসেবে এনারা গেছেন। মিডিয়ার চাপ যদি না থাকতো, জনরোষ যদি না থাকতো, অন্যান্য ডাক্তারবাবুরা যেভাবে এর প্রতিবাদ করেছেন তারা যদি প্রতিবাদ না করতেন, সুশীল সমাজ যদি প্রতিবাদ না করতো, তাহলে তো এতদিন এটাকে ওই সুইসাইড বলে চালিয়ে দেওয়া হতো এবং সবটাই ধামাচাপা দিয়ে দিত। সেই কারণে এই ধরনের ব্যক্তিদেরকে পাঠানো হয়েছে। আর কি করবেন, এই পশ্চিমবঙ্গের মানে হেলথ ডিপার্টমেন্টটাই আনহেলদি হয়ে গেছে, কিছু করার নেই। এবং এই ধরনের ব্যক্তিদেরকে নিয়েই এটা করা হয়েছে, এবং এরাই আমাদের জীবন নিয়ে খেলা করছে, এটাই বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করছে। এদের উপর ভরসা করে কোটি কোটি মানুষকে বেঁচে থাকতে হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য, আর কি বলবেন। কিন্তু যেই আস্থা এবং যেই ভরসা রাজ্য প্রশাসনের রয়েছে, নগরপালের ওপরে, সেই আস্থা ভরসা আমাদেরও তো রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, তার কারণ সবার প্রথম এখনো পর্যন্ত আমরা যদি দেখি, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এই ঘটনাতে একজন, এবং তাকে কলকাতা পুলিশ তারা অ্যারেস্ট করেছে। আমি বলি যে অন্যান্য ছোট্টখাটো ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যালকাটা পুলিশ প্রেস মিট করছে। এই যে ডক্টর রঞ্জন বাবু যেটা বললেন, তারপর ওই বিনীত গোয়েল নিয়ে যেটা বলেছেন, যে উনি বলেছিলেন যে শুধুমাত্র একজনই অ্যারেস্ট হবে, আর কেউ অ্যারেস্ট হবে না, এর কোনো কন্ট্রাডিকশন এসছে? এর পরিপ্রেক্ষিতে ক্যালকাটা পুলিশকে প্রেস মিট করে বলেছেন না ওটা ঠিক বলছেন না উনি? অন্যান্য সব ব্যাপারে প্রেস মিট করা হচ্ছে, কিন্তু এত বড় একটা এলিগেশন ক্যালকাটা পুলিশের পুলিশ কমিশনার উপর, এই এলিগেশন ঠিক না ভুল যিনি বলছেন তিনি বলতে পারবেন। কিন্তু এই এলিগেশন তো যদি ভুলও হয় তাহলে তার এখনো পর্যন্ত কোনো বিবৃতি সামনে আসেনি, কেউ বলছে না। তো তার মানে ধরেই নিতে হবে যে যেটা উনি বলছেন সেটা ঠিক। তো যদি পুলিশ কমিশনার উপর এত বড় এলিগেশন থাকে, এই এলিগেশনের কারণে তো এতদিনে ওনাকে স্যাক করে দেওয়া হচ্ছিল বা ওনার নিজের রিজাইন করা হচ্ছিল। আইদার উনি প্রমাণ করুন যে যেটা বলা হচ্ছে সেটা ঠিক না, আর তা নাহলে রিজাইন করুন। কোনোটাই তো করলেন, রিজাইনও করলেন না, এবং ওনার উপর এই এলিগেশন অন্য কেউ দিচ্ছে না। আইএম এর যুগ্ম সচিব না সম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন, তিনিও একটা প্রশাসনিক পোস্ট হোল্ড করছেন, সে ধরনের একটা ব্যক্তি একটা এলিগেশন দিচ্ছে। তো আপনি তো বলবেন যে না এলিগেশনটা ঠিক না, আর এলিগেশন যদি ঠিক হয় তাহলে রিজাইন করবেন। কোনোটাই তো হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনিও তো কৈফিয়ত চাইলেন না, একটা শোকজ অবধি করলেন না যে আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ, আপনি জনসমক্ষে বলুন, আপনি বলুন ব্যাপারটা কি, ঠিক না ভুল, সেটাও তো কেউ করলো না। তো আমরা সবাই বুঝতে পারছি, প্রথম দিন থেকে সবাই বুঝতে পারছে, এই যে পুলিশ কমিশনার ওই যে ফ্রাস্ট্রেশন আমরা দেখেছিলাম, মিডিয়ার সামনে দেখেছিলাম, আমরা খুব ভালো তদন্ত করছি, মিডিয়া সব কিছুর জন্য মিডিয়া দায়ী, কেননা মিডিয়া আছে এবং মিডিয়ার মাধ্যমে সবাই সব কিছু জানতে পারছে।
মিডিয়ার মাধ্যমে একটা জনরোষ তৈরি হয়েছে, এটা উনি বলতে চাইছিলেন। মিডিয়াই সব জনরোষ তৈরি করছে, আরে জনরোষ আগে থেকে ছিল, সেটা মিডিয়া দেখাচ্ছে, সেই কারণে মিডিয়ার উপর এত রাগ। আমি তো বলবো যে ইমিডিয়েটলি ওনার রিজাইন করা উচিত। বেশ, আমি একটু রাজুবাবুর কাছে আসি। প্রথমে বলি, রাজুবাবু, আমরা আমাদের রাজ্য নিয়ে কথা বলছি, অভয়ার বিচার নিয়ে কথা বলছি, এবং সেখানে যে দুর্নীতির ছবিটা মানে কেঁচো করতে গিয়ে যেভাবে কেউটে বেরিয়ে এসেছে, আমরা সেটা নিয়ে আজ আলোচনা করছি। সুতরাং অন্য কোনো রাজ্যে কিন্তু আমরা যাব না, আমি শুরুতেই বলে রাখি, কারণ আপনারা যে কোনো সময় যে কোনোভাবেই যাই হোক না কেন মুখটা ঘুরিয়ে দেন অন্যদিকে। এই যে অভয়ার হত্যার পর যে ক্রাইম সিনটার ছবিটা আমরা দেখতে পেলাম, যে এই ঘটনা ঘটেছে, তারপর বেশ কয়েকটা চরিত্র সামনে আসছে, অভিজ্ঞদের সেখানে উপস্থিতি, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এসএসকেএম হাসপাতালের সঙ্গে যুক্ত অভিজ্ঞদের, এবং পরবর্তী সময় দেখা যায় আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এই ঘটনা ঘটবার পর আচমকা পৌঁছে গেলেন, কি করে সম্ভব হয়? পুলিশ এটাকে কনফার্ম করেছে, যখন যে ক্রাইম সিনের কথা বলা হচ্ছে সেখানে 40 ফুট জায়গা তারা পুলিশ ঘিরে রেখেছিল, সেখানে পুলিশ ছাড়া আর তদন্ত যারা করছে রিলেটেড এরা ছাড়া কেউ ঢোকেনি। রাজবাবু, কতক্ষণ বাদে পুলিশ এখানে পৌঁছেছিলেন? 55 ফুটের জায়গা, তার মধ্যে 40 ফুট তারা করে রেখেছিল। আর সেখানে 51 ফুটের জায়গা, আমি একটু বলে দিই, আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যাতে এই ভুল বার্তাটা না যায়। 51 ফুটের একটা জায়গা, সেমিনার রুমে, যেখান থেকে অভয়াকে ওই রকম অবস্থায় পাওয়া গিয়েছে, অর্থাৎ যেভাবে নৃশংসতার সঙ্গে তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তারপর সেই 51 ফুটের মধ্যে 40 ফুট পরবর্তী সময় যখন পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছন তা কর্তন করা হয়, এবং তারপরের 11 ফুট, সেই 11 ফুটে অসংখ্য মানুষের দিক থেকে ভিড়টাও আমরা দেখেছি। আমি একটু বলবো, এই আলোচনা চলাকালীন পিসিআর থেকে সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরতে, যেখানে প্রচুর মানুষ সেখানে কিন্তু উপস্থিত ছিলেন, এবং এই ছবি দেখবার পর আপনার মনে হয় যে পুলিশ যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছেছে তার আগে পর্যন্ত আর কেউ ওই স্পটের চারপাশ থেকে ঘোরেনি বা সেই পর্যন্ত পৌঁছায়নি? এখানে যখন তদন্ত চলছিল, এই যে কথাগুলো বলা হচ্ছে যে একটা ঘটনা যদি কোথাও দুর্ঘটনা ঘটে, সে যে কোনো জায়গাতেই হোক না কেন, সেখানে কিছু মানুষ জমায়েত হয়, কিন্তু পুলিশ যখন তদন্ত করেছে সেখানে কোনো রকম পুলিশের লোক ছাড়া, তদন্তের যারা যুক্ত তারা ছাড়া কেউ সেখানে ছিল না, যা ছিল তার বাইরে ছিল। আর একটা বলা হচ্ছে যে এই একজন মানে অভিজ্ঞ সেমিনার রুমের বাইরে ছিলেন না, যারা ছিল এখানে, যারা তদন্তর স্বার্থে যারা আছে তারাই ভিতরে ছিল। এসএসকেএম থেকে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে কি দরকার কেন গিয়েছিল, কি ব্যাপারটা, তার জন্য তো একটা সিজিও কমপ্লেক্সে একজন জুনিয়র চিকিৎসক, আপনি বলুন না, আপনি সাপোর্ট করবেন? ঠিক, একজন জুনিয়র চিকিৎসক তিনি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে চলে গেলেন, কোথায় এসএসকেএম হাসপাতাল, কোথায় আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল, তিনি পৌঁছে গেলেন, অথচ পুলিশের সেখানে পৌঁছতে একটু হলেও সময় লেগেছে, কারণ খবরটা বেশ কিছুটা সময় পরে গিয়ে পুলিশের কাছে গিয়েছে। তার মধ্যে কি হলো, এই টাইম গ্যাপে কি হলো? আমি তো বলবো যে তাহলে যারা এই খবরগুলো রটাচ্ছে না, যারাই বলছে এই খবরগুলো, যারা বলছে তারা সিবিআই থেকে বেশি ইন্টেলিজেন্ট। তার মানে এই খবরগুলো যারা জানে, আপনার মধ্যে কৌতূহল নেই? দাদা না, বলুন, আপনার মধ্যে কৌতূহল নেই? আমাদের তো রয়েছে। কি হচ্ছে সত্যি, সেদিন কি ঘটনা ঘটেছে, তারপর কি হচ্ছে সেটা তো আমাদের ছিল। আমি তো বলছি আপনাকে, খালি ক্লু গুলো দিয়ে দিচ্ছি। আমি বলছি আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি হেল্প করছি এই জায়গা থেকে। আমি বলছি সিজিও কমপ্লেক্সে সিবিআই নামক একটা সংস্থা রয়েছে, যারা এই কেসে তদন্ত করছে, যাদের কাছে মনে হচ্ছে এরকম ইনফরমেশন আছে, এগুলো ভুল আছে, তারা চিঠি দিয়ে কেন সেখানে বলছে না? মিডিয়া এসে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে কেন বলছে না? ফেসবুকে কেন বলছে? সিবিআই এখনো পর্যন্ত প্রেস মিট করেছে, আমরা জানা নেই। ক্যালকাটা পুলিশ যেটাকে ক্লিয়ারিফিকেশন করছে, সেই ফেক নিউজের এগেইনস্টে ক্যালকাটা পুলিশ মানুষের কাছে ক্লিয়ারেন্স দিচ্ছে। না, যখন কেউ ফেক নিউজ তৈরি করছে, ডিসি সেন্ট্রাল তিনি বসে যাচ্ছেন, তিনি দেখাচ্ছেন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি ইন্ডিকেট করে দেখাচ্ছেন এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি এই, তাহলে তিনি কি ভুল করছেন রাজুবাবু? না, যখন একটা কোনো কলকাতা পুলিশের উপরে, রাজ্যের উপরে আঙুল উঠছে ফেক নিউজের দ্বারা, তখন কলকাতা পুলিশ সেটাকে ক্লিয়ারিফিকেশন দিচ্ছে মানুষের কাছে যে এটা সঠিক নয়, এটা আসলে এই কলকাতা পুলিশের কাছে এই ইনফরমেশনও নেই যে কে বিশেষজ্ঞ কে জুনিয়র চিকিৎসক। খবর ছড়িয়ে দিয়ে এই বাজারটাকে গরম করে রাখা, এই জিনিসটার জন্য কলকাতা পুলিশকে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে এটা আসলে মিথ্যা, এটা অপপ্রচার, এটা সম্পূর্ণ ভুল। না, কলকাতা পুলিশ যেটা করেছে, ধর্ষিতা যিনি হয়েছে, তার যিনি প্রধান অভিযুক্তকে, তাকে তো কলকাতা পুলিশই ধরেছে। সিবিআই কে 18 দিন ধরে কি করছে? মানে কই সেটা বিজেপি বলবে না সিবিআই বলবে? না, সেটা সিবিআই বলবে না, সবাই কলকাতা পুলিশ বলবে। না, আমি বলছি বিজেপি বলবে না সিবিআই বলবে। কবে? আমরা তো চাই ধরুক, আমরা চাই তো ধরুক, কবে? আরে সেটাকে কিন্তু বিষয়টা একটা জায়গাতে, এই যে অভিজ্ঞদের মতন আরো এত লোকের নতুন নতুন চরিত্রগুলো সামনে আসছে এই ঘটনার পর থেকে, এরা কারা? যে প্রশ্নটা আমরা করছি, এরা কারা, কি দরকার ছিল বলুন তো? এই যাকে আমরা দেখতে পাচ্ছি, লালবাবু বলছেন তিনি সবসময়ের জন্যই হয়তো লাল জামা পরে ঘুরতেন, যে কারণে আরো ভালোভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। বিভিন্ন শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে তার উপস্থিতি, একেবারে উজ্জ্বল সেই নক্ষত্রের মতন তিনি জ্বলজ্বল করছেন।
তারপরে দেখা গেল এই অপরাধ স্থলে তিনি পৌঁছে গেলেন। যোগটা এই কথাগুলো সিবিআই থেকে বলুক না, সিজিও কমপ্লেক্সে বলুক, ওখানে গিয়ে দিল্লির সেন্ট্রাল সিবিআই কাছে গিয়ে বলুক, কেন সোশ্যাল মিডিয়ায় বলছে, কেন মানুষের কাছে বলছে? মহাঝামেলা। যারা তদন্ত করছে তাদের কাছে না বলে খবরের মুখে খবরটাকে ছড়িয়ে দিয়ে বিষয়টা অন্য জায়গায়। আমি নীলাদ্রি বাবুর কাছে, নীলাদ্রি বাবু, এই যে সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, যে ছবিগুলো ধরে আমি একদমই তাই, আমি